বন্ধুরা, রেক্স স্টুডিওজ ইন্ডিয়া আপনার স্বাগত। আমি রেক্স, আপনার সাথে আজকে পুজোর ফ্যাশনের গল্প নিয়ে আমরা চলে এসেছি। আর অবশ্যই পুজোর ফ্যাশন মানেই কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে যে কে রয়েছে আর কার সাথে আমি রয়েছি। কারণ অবশ্যই যার সাথে রয়েছি তিনি ইতিমধ্যে আমাদের সাথে ফটোশ্যুটস করে ফেলেছেন আর একদম পুজোর সাজেই রয়েছেন। আর এবারে কি ফ্যাশন রয়েছে, সবার চিন্তা রয়েছে যে কী কী করবে, কী ধরনের ফ্যাশন নিয়ে ভাববে, সেটা নিয়ে যেমন আমরা আলোচনা করবো, তেমন রেক্স স্টুডিও সবসময় ফ্যাশন, লাইফস্টাইল আর সিনেমার মধ্যে ফ্যাশনকে বেশি প্রায়োরিটি দেয়। তাই সেই জন্যে আজকে আমাদের ফ্যাশনের আড্ডায় রয়েছে পার্থ প্রতিম মল্লিক। তিনি অভিনয় করেন একাধারে, আবার এআই নিয়ে তার রিসার্চ চলে বা তিনি কাজ করেন। আর অবশ্যই তাকে স্বাগত আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটি বিষয় নিয়ে অবগত করে দেবো যে একদম সদ্য মুক্তি পেয়েছে বাংলা ছবি অহনা, তার গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে পার্থ প্রতিম। আর তার সাথেই এখন আমাদের আড্ডা, আর অবশ্যই তার সাথে আমাদের আজকে ফটোশ্যুট শুরু হয়েছে। তো সেখানে আজকে নতুন লুকে নতুন একটা ভাবনা, আর সেখানে কার ডিজাইন করে আছে একটু জানতে চাইব। এটা অনুশ্রী মালহোত্রার ডিজাইন। আমার বেশ ভালো লেগেছে পুরো ব্যাপারটা। এটা দেখতে পাচ্ছেন, মানে একটা ট্র্যাডিশনাল লুক, একটা কুর্তা, তার উপরে এই যে কাজটা এবং এটা যেভাবে রাখা হয়েছে, এইটা গোটাটা মিলে ব্যাপারটা বেশ একটা অন্যরকম লাগলো। তো আমার বেশ পছন্দ হলো। যেটা নিয়ে সাধারণত সবার ভাবনা যে একটা মানুষ দুটো দ্বৈত যে সত্তা থাকে, সেই সত্তা বজায় রাখাটা খুব কঠিন। কারণ আমাদের মধ্যে আমরা সবসময় না ভাবি যে ইনি যদি অভিনেতা হন তিনি আর কিছু করতে পারেন না, ইনি যদি ইঞ্জিনিয়ার হন তিনি আর কিছু করতে পারেন না, তিনি ইঞ্জিনিয়ারই শুধু, তিনি যদি পেন্টিং করেন আমরা একটু তেমন ভাবে দেখব। তো সেখানে তোমার ক্ষেত্রে আমি সেই প্রশ্নটাই রাখছি যে তুমি অভিনয় করছো, সেইটাই আমার কাছে প্রথম পরিচয়, সেই সূত্রেই তোমার সাথে আলাপ। রাইট। কিন্তু তোমার একটা ব্যাকগ্রাউন্ড বলে যে তুমি টেকনিক্যাল ফিল্ডের মানুষ, আর সেখানে তোমার সফটওয়্যার নিয়ে জ্ঞান আছে, এআই নিয়ে জ্ঞান আছে। সেখানে সেই নিয়ে আলোচনা করলে বেশি জ্ঞান দেবে, যত না তোমার অভিনয়ের যদি পরিধি নিয়ে কথা বলি সেই পরিধির একটু বেশি বোধহয় এআই বা টেকনিক্যাল ফিল্ডটা বেশি। তো সেখানে এই ব্যাপারটাকে কীভাবে দেখো? সেখানে তোমার এই সত্তা নিয়ে কি নিজের কাছে এরকম প্রশ্ন ছিল? দেখো, ব্যাপারটা হচ্ছে সত্তা, প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন সত্তা থাকে। তুমি যদি এই ফর আ মোমেন্ট আমি যদি এই অভিনয় আর টেকনোলজি দুটোকে যদি একটু সরিয়ে রেখে একটা সাধারণ মানুষের কথা বলি, আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকটা মানুষের প্রচুর সত্তা আছে। কখনো তুমি ছেলে, কখনো তুমি কারোর বাবা, কখনো তুমি একজন কোথাও কাজ করছো, বিভিন্ন ভূমিকা। তো এটা তো আমরা প্রত্যেকেই শেক্সপিয়ারের বক্তব্যের মতো, হ্যাঁ, শেক্সপিয়ারের বক্তব্যই বলো আর যাই বলো, এটা আমরা নোয়িংলি অর আননোয়িংলি আমরা বিভিন্ন রকম চরিত্রের মধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত মুভ করে যাই। এখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আমার একটা পেশাদারি জগৎ আছে যেখানে আমি মোটামুটি সাকসেসফুল, এবং সেখান থেকে আমার একটা মানে আমার অভিনয় এই প্যাশনটা আমার বহুদিনের, এবং ছোটোবেলায় আমার ইচ্ছে ছিল ফিল্ম মেকিং নিয়ে পড়াশুনো করবো। ফিল্ম মেকার মানে অভিনয়ের থেকেও আমার যেটা বেশি না, হ্যাঁ, আমি ছবি বানাতে চাই, সেটা আমি এখনও চাই, হয়তো কোনো দিন আমি ছবি বানাবো। এবার সেটা আমি একটা সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেখানে পড়াশুনো করে চাকরি করতে গেছি, এটা ওটা করতে করতে একটা সময় এটা পেছনে চলে গিয়েছিল প্রায়োরিটি। তারপর দেখলাম যে ঠিক আছে, চাকরি বাকরি হচ্ছে, সব কিছুই করছি, বাকি সময়টা বাকি কী করব। আর দেখো, মানে ওই যে বাঙালিদের মধ্যে একটা জিনিস থাকেই, তুমি ছোটোবেলার থেকেই কোনো না কোনো একটা আর্ট ফর্ম নিয়ে কিছু না কিছু নিয়ে আমরা প্রত্যেকেই চর্চা করি। কেউ কবিতা লেখে, কেউ ছবি আঁকে, কেউ গান করে, কেউ তবলা বাজায়। তো তেমনি আমি ছোটোবেলা থেকে ছবি আঁকতাম, থিয়েটার করতাম স্কুলে, পাড়ায়। সেখান থেকে যখন আমি হায়দ্রাবাদে গিয়ে আমার হাতে যখন কিছুটা সময় হলো, when I had that liberty, যে হ্যাঁ এবার আমি কী করবো, কী চুজ করব, তো তখন আমি অভিনয়টা আর একটু করতে শুরু করলাম, থিয়েটারটা একটু বেশি করলাম, এইভাবেই করতে করতে চলে এলাম। কাজেই দুটোর মধ্যে মুভ করা, হ্যাঁ, এইটা এবারে তুমি যদি বলো যে কিভাবে করা যায়, এটা ডেফিনেটলি কঠিন। এটা তো প্রত্যেকটাই তো খুব ডিম্যান্ডিং, কারণ যখন কর্পোরেটে আমি কাজ করছি, সেখানে যাদের সাথে আমি কাজ করছি তাদের সেখানকার একটা ইকোসিস্টেম আছে, আর অভিনয়ের জগতে, মডেলিংয়ে এখানে একটা ইকোসিস্টেম আছে। তো দুটো ইকোসিস্টেমের কোনোটাই, আমি যখন দুটো কাজ করছি আমি তো কোনোটাকেই ডিস্টার্ব করতে পারবো না। আমার মানে সেটা সেই জায়গাটা, আমার অথেন্টিসিটিটা মানে আমার বজায় রাখা দরকার। আমাকে জেনুইন হতে হবে যে আমি এই কাজটা যখন করব আমি এটা ঠিক করে করবো, হ্যাঁ, এবং সেটাকে
একটার সাথে আরেকটাকে মানে গুলিয়ে না ফেলে ডিস্টার্ব না করে সেটা করতে হয়। অহনা ছবিতে তোমার একটু যদি ক্যারেক্টারটা স্কেচটা বলো তাহলে অ্যাটলিস্ট আমার দর্শকদের জানাতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই। অহনাতে আমার এটা একটা সাপোর্টিং ক্যারেক্টার, এবং অহনা ছবির যিনি প্রোটাগনিস্ট, মেল প্রোটাগনিস্ট রুদ্রনীল যে চরিত্রটা করেছেন জয় সেনগুপ্ত, তো ওনার বন্ধুর একটা রোল আছে, তো আমি সেটা প্লে করছি। আমি একজন কলেজে পড়াই, অধ্যাপক, এবং আমার সাথে কথোপকথন এই সবগুলোর মধ্যে থেকে ছবিটার একটা গুরুত্বপূর্ণ পার্ট রিভিলড হবে। তো এই রকমই। তো আমার কাজটা করে খুবই ভালো লেগেছে, বিকজ এটার মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং গল্প আছে। সো এই আর কি। বললাম সব কিছু মেনটেন করে, এবার ফ্যাশনের দিকটা কতটা খেয়াল রাখো? দেখো, ফ্যাশনের দিকে খেয়াল রাখা বলতে আমি যেটা পছন্দ করি, মানে আমি এমন একটা কিছু পরবো যেটা কমফোর্টেবল হবে। পুজোয় আমি বলবো, কারণ আমরা যেহেতু পুজোয়, হ্যাঁ পুজো, দেখো আজকের দিনে দাঁড়িয়ে তো আর শুধুমাত্র আমরা পুজোর সময় জামা কাপড় কিনি তা নয়, থ্রু আউট দ্য ইয়ার বিভিন্ন কারণে করতে হয়। এবার সেই হিসেবে মানে অবশ্যই ছেলেবেলার এখনের মধ্যে পার্থক্য এটাই যে পুজোর সময় যে একটা ছিল এই কটা হলো আর কতক্ষণ হলো সময় জামাটাই সারা বছর পরা হতো, সেটা থেকে ট্রেন্ডটা তাহলে তুমি চেঞ্জ হয়েছে, এটা কি বলছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন তো যখন যেরকম দরকার সেইভাবে করতে হবে, মানে ওটা সারা বছর ধরেই চলতে থাকে। বাট আমি ডেফিনেটলি এটা ভাবি যে কোনটা পরবো না, কী ধরনের রং পরবো, কী করবো, এগুলো যেমন ভাবি। তবে মানে লাকিলি আমার এই জায়গাটাতে একটা বড় সাপোর্ট হচ্ছে, মানে আমার ওয়াইফ ইন্দ্রিলা, ও মানে ও এই ব্যাপারগুলো অনেকটা বেশি বোঝে। সো আমি দেখাশোনা করে, হ্যাঁ মানে আমি ওর উপরে ব্যাপারটা ডিপেন্ড করি। ঠিক আছে, এই আর কি। খাওয়া দাওয়ার একটা প্ল্যান থাকে, পুজো মানেই একটা উৎসব, মানেই খাওয়া দাওয়া, পুজো মানে খাওয়া দাওয়া তো হবে। তো সেটা তুমি হায়দ্রাবাদে থেকে কি ফিল করো, বা কি ডিফারেন্স বাংলায় কি থাকো নাকি হায়দ্রাবাদেই? এটা ডিপেন্ড করে, পুজোর সময় কখনো হায়দ্রাবাদে থাকি, কখনো বাড়ি আসি। তো পুজোতে হায়দ্রাবাদে থাকলে যেটা হয় সেটা হচ্ছে পুজোর কয়েকদিন বাড়িতে কিন্তু রান্না হয় না, কারণ ওখানে পুজোগুলো যখন হয়, এরকম কিছু, হ্যাঁ মানে পুজোতে মানে পুজো হয়, হ্যাঁ সোসাইটিতে পুজো হচ্ছে, তারপর চারিদিকে হায়দ্রাবাদে প্রচুর দুর্গাপুজো হয়, মানে বাঙালিদের দুর্গাপুজো 50-60টা মতো দুর্গাপুজো হয়। সেই সব জায়গাগুলোতে যাই এবং সেখানে মানে একের পর এক ফুড স্টল থাকে। একটা কলকাতাকে যে মিস করার যে ব্যাপারটা অতটা না, জিনিসটা হচ্ছে দেখো, দুর্গাপুজো ওখানকার ব্যাপারটা হচ্ছে একটা ক্যাম্পাসের মধ্যে পুজো হচ্ছে, সেইখানে যাচ্ছে সবাই, সারাদিন ধরে সেখানেই আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে, গেট টুগেদারের ব্যাপারটা, হ্যাঁ, এবং এটা কয়েকটা দিন, ওই 4-5টা দিন ধরে এটা চলতে থাকে। সেই তুলনায় বাংলায় যেভাবে রাস্তায় বেরিয়ে পড়েছে ওই ব্যাপারটা ওখানে থাকে। হ্যাঁ মানে ন্যাচারালি তুমি একটা ধরো কলকাতায় যখন পুজোর সময় আসবে, যে দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার ইজ ইলেকট্রিফাইং, যে সবাই একটা মানে দ্য মোমেন্ট তুমি স্টেশনে নামলে বা এয়ারপোর্টে নামলে সেখান থেকে বেরোলে, হ্যাঁ মানে একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট, তুমি সেটা বুঝতে পারবে। আর সেটা ওখানে ডিফারেন্সটা থাকে, ওখানে আলাদা। তবে অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ তবে অ্যাট দ্য সেম টাইম দুর্গাপুজোর সময়, মানে যেটা আমাদের দুর্গাপুজো, ওটা তো দাসেরা, এবং ওই সময় শেরাবালি মায়ের পুজো হয় চারিদিকে, সেটা হায়দ্রাবাদে মানে 100-5 আরও বেশি হবে হয়তো। তারপরে তেলেগুদের বাতুকাম্মা বলে একটা ফেস্টিভ্যাল আছে, উইচ ইজ আ ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার। সেই সময় সারা মানে সো ফেস্টিভ এনভায়রনমেন্ট একটা আছে, কিন্তু ডেফিনেটলি দুর্গাপুজো কেন্দ্রিক যে ফেস্টিভিটি আর ওটা একটা মাল্টি কালচারাল একটা এনভায়রনমেন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর খাওয়া দাওয়া যেটা বলছো, আমরা যেমন বন্ধুরা মিলে চেষ্টা করি, হয়তো দুর্গাপুজো মানে অনেক বন্ধুই আছে যাদের সাথে এখন তো হয়ে গেছে শহরের এক প্রান্তে আর একজন ওই প্রান্তে, যেটা তার বাড়ি যেতে গেলে 1.5 ঘন্টা লাগবে। সো যোগাযোগগুলো তো অকেশনালি হয়। তো তা আমরা যেটা করি, পুজোর সময় হয়তো একদিন সবাই মিলে কোথাও এটা খেতে গেলাম। এবার সেটা যে সবসময় বাঙালি খাবার হবে তাই নয়। বাট পুজোর এই যে আসার ফিলিংসটা তোমার কাছে কেমন? মানে এই যে আমরা আসতে আসতে বলি,
যে এসে গেছে। হ্যাঁ, এটা যে কোনো জিনিসই এই আসবে এর মজাটাই, এটাই ঠিক এটাই আছে। কি ফিল করা বেশি, সবথেকে বেশি। আর দেখো তবে হ্যাঁ, এই যেটা তোমাকে বললাম যে আমরা যখন ওখানে আছি সারাক্ষণ কাজকর্ম করছি, ওই জিনিসটাতে হয় না। কলকাতায় যেটা বা যে কোনো পশ্চিমবাংলা তুমি যেখানে যাবে, তুমি পাড়ার মোড়ে দেখছো একটা প্যান্ডেল বাঁধা চলছে, সেটা চলছে। এখান থেকে তুমি আরো গেলে 2 কিলোমিটার দূরে আর একটা প্যান্ডেল, মানে তুমি এইটা মানে ওই বিল্ড আপটা, মানে বিল্ডিং আপ যে ফেজটা, সেটা তোমার অনেক দিন ধরে হচ্ছে। কিন্তু তুমি হায়দ্রাবাদে সেইটা তো ডেফিনেটলি দেখতে পাই না, তো সেই জায়গাটা তো ডেফিনেটলি মিস করি। কিন্তু আবার ওই যে পুজোর সময় সবার সাথে দেখা হয়, এমন অনেকেই আছেন, মানে ধরো আমি তো ওখানে বহু বছর ধরে আছি, প্রচুর লোকজন আমি চিনি, তাদের সাথে আমার আলাপ হয়েছে, তো তাদের সাথে পুজোর সময় দেখা হয়, পুজোর সময় দাঁড়িয়ে একটু গল্প হলো, তো অবশ্যই সিনেমা, পুজো সবকিছু নিয়ে আমাদের আড্ডা হলো, ফ্যাশন নিয়ে আড্ডা হলো। দর্শকদের কি বলবে, যেখানে তোমার পুজোর ঠিক আগে সিনেমা রিলিজ করেছে, আর সেটা একটা বাড়তি পাওনা, মানে উৎসবের আগেই একটা উৎসব তোমার হয়ে গেছে, তো সেখানে দর্শকদের কি বলবে? সেখানে তোমার ফ্যাশন, আজকে তো আমরা আড্ডা দিলাম, তো আগামী দিনেও আরো অনেক গল্প, আরো সিনেমা দেখতে চাইবো তোমার, তো দর্শকদের কি বার্তা দেবে? আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা ছবিটা দেখুন, কারণ ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবি। একটা সোসাইটির মধ্যে যে বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশন, প্যাট্রিয়ার্কি বলুন বা ফেমিনিজম বলুন, যে এই যে সমস্ত বিভিন্ন জিনিসগুলো, এই ট্যাগলাইনগুলো বাদ দিয়েও যে মোদ্দা কথাটা হলো সোসাইটির মধ্যে ডিসক্রিমিনেশন এখনও আছে, এবং সেই ডিসক্রিমিনেশনটা অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে আমরা এগুলো থেকে বাইরে বেরিয়ে গেছি, কারণ আমরা শিক্ষিত, আমরা তো মানে মানে উই আর এনলাইটেন্ড, সেটা ভেতরে সব কোথায় না কোথায় থেকে গেছে। হ্যাঁ, সেটা যে কখন কোথায় কিভাবে বেরিয়ে আসবে সেটা বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং এই ছবিটা এই কারণেই আমি দেখতে বলবো সবাইকে, কারণ এই বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাকে ভাবাবে। ছবি দেখবেন, ছবি তো সিনেমা আমরা দেখি ডেফিনেটলি আনন্দের জন্য, এন্টারটেনমেন্ট অ্যান্ড এভরিথিং, এসব তো থাকবেই, কিন্তু তার সাথে সাথে আমাদের যে বেসিক প্রবলেমগুলো, সেগুলোকেও কোনো জায়গায় গিয়ে প্রশ্ন করা দরকার। এবং কখনো এমন একটা ছবি যেটা কিন্তু আগামী দিনে কিন্তু বহু মানুষ দেখবেন, এবং এইটা শুধুমাত্র যে বাংলায় লোকজন পছন্দ করবে না, আমার কিন্তু তা মনে হয় না। এটা একটা গ্লোবাল অ্যাপিল আছে। ছবিটা অলরেডি বিভিন্ন দেশ বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে গেছে এবং লোকজন দেখেছেন, প্রশংসা করেছেন। তার কারণটা, এবং এটা ভবিষ্যতে হবে, এই ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা ক্রস করেও এটা মানে এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। তার কারণ হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে, সেটা কলকাতাই হোক আর কুয়ালালামপুরই হোক আর ওয়াশিংটন হোক, সব জায়গাতেই কিন্তু সোসাইটির মধ্যে কোথাও না কোথাও রয়েছে। তো রিলেট করার চান্সেস আর ভেরি হাই। তো ছবিটা সেই রকম। আর আমরা একটা জিনিস বলি যে বাংলায় ভালো কন্টেন্টের ছবি চট করে দেখতে পাই না, অ্যান্ড অনেক অভিযোগ আমরা শুনি, এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। সেই জায়গাটা থেকে একটা ছবি যখন বানানো হয়েছে এবং সেখানে খুব জেনুইন এফোর্ট দিয়ে সবাই কাজ করেছেন, সেটা দেখাটা উচিত। সুযোগ পাচ্ছেন, মানে পরে হয়তো আরও বিভিন্ন জায়গায় ছবিটা দেখা যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো পুজোর আগে ডেফিনেটলি দেখা উচিত। একদমই। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে নতুন ছবির জন্য, আর উৎসবের জন্য শারদীয়ারও শুভেচ্ছা। সব মিলিয়ে আরো অনেক ছবি দেখতে চাইবো আগামী দিনে, আরো অনেক ছবি তুমি থাকো, আসো, সেটাই আমরা আশা করব। অবশ্যই। আর তোমার এআই নিয়ে যে কার্যকলাপ, সেটাও আরো সিদ্ধ হোক, সেটা আমরা আশা করবো। সব মিলিয়ে রেক্স স্টুডিওজ ইন্ডিয়ার আড্ডা এখানে আমরা শেষ করছি, আর এখানে ইতি টানছি। আবার নতুন ফ্যাশন, লাইফস্টাইল আর সিনেমার গল্প নিয়ে আমি আবার ফিরবো। রেক্স স্টুডিওজ ইন্ডিয়া এখানেই সাইন অফ করছে। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা, ভালো কাটুক সবার পুজো।